দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় অগ্রণী রেমিটেন্স হাউসের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সার্বজনীন পেনশন স্কিম ও OBU ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত নানা আলোচনা করা হয়। সোমবার সেলঙ্গোর রাজ্যের পোর্ট ক্লাইংয়ের পোলাও ইন দ্য সানওয়ে ডাইজো ডিজিসি প্রজেক্টে প্রবাসীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেশটির সিল কনসাল্ট SDN BHDর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম খোকন। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বক্ত। বক্তব্যে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। লেবাননে যাত্রা শুরু করল প্রবাসীদের ক্রীড়া সংগঠন ব্রাহ্মণবাড়িয়া তিতাস স্পোর্টিং ক্লাব। রোববার অনুষ্ঠিত হয় ক্লাবটির জার্সি উন্মোচন অনুষ্ঠান। এ সময় ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও টিম ম্যানেজার মোহাম্মদ জুয়েল রানা। পরিচালনা কমিটিতে উপদেষ্টা মনোনীত হন জাকির হোসেন মোহাম্মদ আলী ও মোহাম্মদ জোনায়েদ। এছাড়াও টিম ম্যানেজার পদে নির্বাচিত হন আলামিন সরকার ও SK শারফিন। রানা ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদি। লেবাননে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের মাঝে ঐক্যের মেলবন্ধন তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে, এমনটাই জানান আয়োজকরা। ম্যানচেস্টারে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী গণমাধ্যম কর্মীরা। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেবজার সদস্যরা সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে সাক্ষাৎ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাইকমিশনের সকল কার্যক্রমকে উপস্থাপন করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সবসময় নেবজাকে সহযোগিতার ঘোষণা দেন সহকারী হাইকমিশনার। এসব উপস্থিত ছিলেন নেবজার নবগঠিত কমিটির সভাপতি আহমদ হোসেন হেলাল, সাধারণ সম্পাদক নূরে আলম রব্বানী, মোহাম্মদ সৈয়দ সাদেক আহমদ, রূপচাঁদ দাস রূপক সহ অন্যান্যরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গতবারের মতো বরাবরের মতো নেবজা যে অগ্রণী ভূমিকা, কার্যকরী ভূমিকা এবং সবসময় একটা পজিটিভ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে, তারা সবসময় সহকারী হাইকমিশন এবং সরকারের সঙ্গে পরিপূরক হিসেবে কাজ করে। ফ্রান্সের বরিশাল বিভাগীয় কমিউনিটির নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সংগঠনের কয়েকজন নেতা। এতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিউনিটির ফ্রান্সের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল শরীফ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রিকন দেওয়ান সহ অনেকে। এ সময় তারা বলেন, ভোটারদের গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক চমৎকার পরিবেশনা উপস্থাপন করেছে US এয়ারফোর্স ব্যান্ড অফ দ্য প্যাসিফিক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের TSC-তে এই পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের সঙ্গীত দক্ষতা এবং বহুমুখিতার প্রদর্শনী মুগ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্কুলের শিক্ষার্থীদের। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের স্টিফেন ইবেলি এবং পাবলিক এঙ্গেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্লানিগান। ইবেলি জানান, সঙ্গীত সার্বজনীন একটা ভাষা এবং এটির সাংস্কৃতিক বিভাজনকে সেতুবন্ধন তৈরি করার ক্ষমতা রাখে। Students এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে and other universities থেকে আমরা অনেক সাংস্কৃতিক এক্সচেঞ্জ করতে পারি। It's a great symbol for the connection between our two countries, between our two cultures. We all share a love of music. এয়ারফোর্স এই ব্যান্ডটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে তাদের সঙ্গীতকে তুলে ধরা, এবং আমরা একই সাথে আরও আনন্দিত যে এই মিউজিক্যাল ট্রুপটা তারা বাংলাদেশি একজন সিঙ্গারকে তাদের মধ্যে ইনক্লুড করেছে। প্রশাসনের অবহেলায় সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা হারিয়েছে, এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সংস্থাটি বলছে, সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত। এই হিসেবে বাংলাদেশ সুন্দরবনের মধু ভৌগোলিক পণ্যের দাবিদার, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় ভৌগোলিক পণ্যের মালিকানা ভারত নিয়ে যাচ্ছে বা গেছে। CPD কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, ভৌগোলিক পণ্যের তালিকাভুক্ত করতে 2017 সালের 7 আগস্ট বাগেরহাটের জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আবেদন করেন। এরপর 7 বছর চলে যায়, আবেদনকে গুরুত্বই দেওয়া হয়নি। অন্যদিকে ভারত 2021 সালের 12 জুলাই সুন্দরবনের মধুকে
ভৌগোলিক পণ্য হিসেবে তালিকাভুক্তি করতে আবেদন করে ভারত। 2024 সালের 10 জানুয়ারিতে জিআই পণ্য হিসেবে সনদ পায়। সম্প্রতি বিশ্ব মেধা সম্পদ সংস্থার সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। 7 আগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র প্যাট্রিক রাইডার। স্টেট ডিপার্টমেন্ট মে মাসে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এবং পেন্টাগন বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র সীমা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করতে লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে বৃদ্ধ নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায় সীমান্তের 919 নম্বর মেইন পিলারের কাছাকাছি ছিলেন নুরুল ইসলাম। তখন কোচবিহার জেলার 78 বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিজিবির 15 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর হাসপাতালে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ। একজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এবং সেই খবরে নিশ্চিত হওয়ার জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং একটি লাশ উদ্ধার করি। 20 দলের বিশ্বকাপ এখন পরিণত হয়েছে 4 দলে, যেখানে আফগানিস্তানের ইতিহাস করার মধ্য দিয়ে শেষ হয়েছে সেমিফাইনাল সমীকরণ। ফাইনালে যেতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর সবশেষ টি-20 বিশ্বকাপের মতো আরও একবার সেমিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ থেকে সেমির 4 দলের কথা জানাচ্ছেন তাহমিদ অমিত। কি ছিল আফগানিস্তানের আর কি বা আছে এখন? নেই একটা আন্তর্জাতিক মানের মাঠ, এখনো ওরা পায়নি ঘরের মাটিতে খেলার স্বাদ। তবুও কিনা শেষ 4-এ দেখিয়ে দেবার ওই জেদটা ছিলই বলে সব হয়েছে সম্ভব। বাংলাদেশের বিপক্ষে জয়টা না হয় প্রাপ্যই ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জয়টা কি অঘটন বলবেন? তাসমান সাগর পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডকেও তারা উড়িয়ে দিয়েছিল গ্রুপ পর্বে। সেমিফাইনালে আফগানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের একমাত্র সব ম্যাচে জয় পাওয়া দল তারা। পরিসংখ্যান বলছে প্রতিটা ম্যাচ জিতে উঠে এসেছে শেষ 4-এ, কিন্তু পরিসংখ্যান কি বলবে কখনো কতটা লড়াই করতে হয়েছে তাদের? আসলে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটা ভাবা হচ্ছিল প্রোটিয়াদের। তারকায় ঢাসা স্কোয়াডও সে একই কথা বলে। তবুও এবারে জয়গুলো মোটেও দাপুটে ছিল না। প্রতিটা ম্যাচেই তারা জিতেছে হাবুডুবু খেতে খেতে। নেপাল, নেদারল্যান্ডস, বাংলাদেশ কারো সাথে বদলায়নি স্ক্রিপ্ট। সুপার 8ও একই গল্প, 10-2 পাস ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সাথেও। অন্য সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে যে ইংল্যান্ড ছিল কোণঠাসা, সুপার 8-এ ওঠা নিয়ে যাদের ছিল রাজ্যের শঙ্কা, তারাই কিনা সবার আগে উঠে এলো শেষ 4-এ। ঠিক সময় জ্বলে ওঠা একেই বলে হয়তো। অথচ গ্রুপ পর্বে ধাক্কা খাটিয়ে উঠতেই পারেনি সুপার 8-এও। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও হার দক্ষিণ আফ্রিকার কাছে, তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের সাথে বড় জয় তুলে বর্তমান চ্যাম্পিয়নরা টিকে আছে শিরোপা ধরে রাখার মিশনে। শিরোপার আরেক বড় দাবিদার ভারত। 1 দশকের শিরোপা খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার দল। হাত ছোঁয়া দূরত্বে থেকেও ট্রফিটা স্পর্শ করা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে। দীর্ঘদিনের অপেক্ষা কিংবা প্রতীক্ষা যাই বলুন, তার অবসান চায় এবার রাহুল দ্রাবিড়ের দল। সে পথে অপরাজিত থেকেই উঠে এসেছে শেষ 4-এ। গ্রুপ পর্বে পাকিস্তান বলুন কিংবা সুপার 8-এ অস্ট্রেলিয়াও পারেনি তাদের পথের কাঁটা হতে। এবার সামনে আবার সেই ইংল্যান্ড।
এবার আর নিশ্চয়ই 2022-এর মতো ভুল করতে চাইবে না অল ব্লুরা। অমিত, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।